বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোস্তফা কামাল তোমাদের গতদিন একটা ক্লাস নিয়েছি। আজকে একই অধ্যায় অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ, ওই অধ্যায়টি নিয়েই আলোচনা করব। তা ওদিন ছিল প্রথম ক্লাস, আজকে আমার দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের বিবেচ্য বিষয় চাহিদা। তা প্রথমেই চাহিদা কাকে বলে বা চাহিদা বলতে কি বুঝো? সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলে। অর্থাৎ সাধারণ অর্থে চাহিদা বলতে একরকম, আর অর্থনীতিতে চাহিদা অন্যরকম। সাধারণ অর্থে চাহিদা কি আবার বলি, সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর আমরা আসি চাহিদার বৈশিষ্ট্য, অর্থাৎ সংজ্ঞার মধ্যেই তার বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। যেমন কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তিনটা জিনিস। তার মানে আমি যেটা সংজ্ঞার ভিতরে বলছি যে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সাধারণ অর্থে চাহিদা বলতে কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতির চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষার পিছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থাৎ কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, তার পিছনে অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে, তখনই তাকে চাহিদা বলা যাবে। যেমন আমি একটি উদাহরণ দেই, এখানে উদাহরণ আমি স্লাইডে নাই। উদাহরণটা হচ্ছে এমন, যেমন একজন ভিক্ষুকের ঢাকা শহরে বাড়ি করার ইচ্ছা থাকতে পারে। একজন ভিক্ষুকের ঢাকা শহরে বাড়ি করার ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার অর্থ ব্যয়ের সামর্থ্য নেই। তাহলে ব্যাপারটা কি হবে? এটা অর্থনীতিতে চাহিদা হবে না, অর্থনীতিতে চাহিদা হবে না। আবার একজন কৃপণের চাইনিজ খাওয়ার সামর্থ্য আছে, অর্থ ব্যয়ের সামর্থ্যও আছে, কিন্তু অর্থ ব্যয়ের ইচ্ছা নেই, কি হবে? এটাও তার চাহিদা হবে না। অর্থাৎ একজন কৃপণের চাইনিজ খাওয়ার ইচ্ছা আছে, চাইনিজ খাওয়ার ইচ্ছা আছে, চাইনিজ অর্থ ব্যয়ের সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয়ের ইচ্ছা নেই, তাহলে কি হবে? এটাও চাহিদা হবে না। চাহিদা হতে হলে তিনটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, কোন অর্থ ব্যয়ের সামর্থ্য থাকতে হবে, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এরপরে আসে চাহিদা বিধি। চাহিদা বিধি কি? বিধি আমরা গতদিন ক্লাস করছিলাম, চাহিদা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সেটাও একটা বিধি। আর আজকে হচ্ছে চাহিদা বিধি, এটা একটা বিধি। বিধি মানে হচ্ছে কি? একটা নিয়ম কানুন, তাই না? নিয়ম কানুন হবে। দেখো আমি লিখেছি এখানে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার মধ্যকার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। তুমি যদি এরকম বলো যে তুমি এমনি এমনি একদম একদম সাধারণ সেন্সে যেটা কি হবে, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম আর চাহিদার মধ্যে এই বিপরীত সম্পর্কই চাহিদা বিধি। কিন্তু এটা কিন্তু হবে না, ক্লিয়ার সংজ্ঞা হবে না। তুমি যদি এরকম মাথার ভিতর রাখতে পারো যে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, কিন্তু এরকম আমরা অনেকেই বলে ফেলি যে দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে, দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কই চাহিদা বিধি। এরকম কিন্তু সংজ্ঞাটা হবে না। তোমাকে অবশ্যই বলতে হবে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, দাম আর চাহিদার মধ্যকার এই বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলে। এখানে অভিমত আছে, এটার তাও একটু বলে দেই যে প্রফেসর মার্শাল বলছেন যে যে বিধির সাহায্যে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায় তাকে চাহিদা বিধি বলে। এটা ওই আমরা সংজ্ঞার মধ্যে পেয়েছি এরকম, তাই না? প্রফেসর ডমিনিক সালভেডরের মতে কি বলছে, চাহিদা বিধি হলো দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্ক যা চাহিদার একটা ঋণাত্মক ঢাল দ্বারা প্রকাশ পায়। অর্থাৎ দাম আর চাহিদার মধ্যে যদি বিপরীত সম্পর্ক থাকে তাহলে চাহিদা রেখা তো ঋণাত্মকই হবে, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে, তাই না? এরকম এটা হচ্ছে চাহিদা বিধি কাকে বলে। এখন আমি সমীকরণের মাধ্যমে দেখাচ্ছি, এখানে একটু ভুল আছে, দেখো একটু স্লাইড করার সময় একটু ভুল করছে, একটু যে মোট উপযোগ প্রান্তিক উপযোগ আগের প্রশ্নের অংশ বিশেষ রয়ে গেছে ভুল ক্রমে।
এখানে দেখো সমীকরণের মাধ্যমে এখান থেকে শুরু হবে, যে মনে করি কিউ সমান সমান 10 - 2p একটি চাহিদার সমীকরণ। 10 - 2p একটি চাহিদা সমীকরণ। তো এখানে এটা কিন্তু চাহিদার সমীকরণ, কেমন করে বুঝবো? এই দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক। এই পি মানে হচ্ছে প্রাইস, পি মানে হচ্ছে প্রাইস, আর কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি কিসের কোয়ান্টিটি? কোয়ান্টিটি অফ ডিমান্ড। কেমন করে বুঝবো কোয়ান্টিটি অফ ডিমান্ড? কারণ আমরা জানি যে দামের সাথে চাহিদা পরিমাণের সম্পর্ক বিপরীত, সেই বিপরীত সম্পর্কটা প্রকাশ করে এই মাইনাস দ্বারা। এখানে যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে আমি বুঝতাম এটা হতো কোয়ান্টিটি অফ সাপ্লাই। কোয়ান্টিটি অফ সাপ্লাই, কারণ সাপ্লাই যোগানের সাথে দামের সম্পর্ক আবার কি হবে? দাম বাড়লে যোগান বাড়ে, সমমুখী। প্লাস থাকলে হতো যোগান, কিন্তু মাইনাস থাকার কারণে আমি এখানে, যদিও চাহিদার ইংরেজি ডিমান্ড, এখানে ডি থাকলে তোমাদের বুঝতে আরো সুবিধা হতো, কিন্তু ডি এর ব্যবহার কম, সাধারণত কিউ এই ব্যবহার হয়। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি। এখানে কোয়ান্টিটি এর ক্ষেত্রে আমি কি বলবো? কোয়ান্টিটি হলো কিসের কোয়ান্টিটি? কোয়ান্টিটি অফ ডিমান্ড। কোয়ান্টিটি অফ ডিমান্ড বুঝবো কেমন করে? এই মাইনাসটা দিয়ে আমি বলবো। অর্থাৎ স্বাধীন চলক পি এর আগে যদি মাইনাস থাকে তাহলে বোঝা যায় দামের সাথে এটার পরিমাণের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দাম আর চাহিদা পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্কিত চাহিদা বৃদ্ধি, তাই না? আমরা লিখে দিচ্ছি, দেখো এখানে পি মানে প্রাইস বা দাম, কিউ মানে কোয়ান্টিটি বা চাহিদার পরিমাণ উল্লেখ করে দিচ্ছি। এখন এই যে ডিকিউ বাই ডিপি সমান মাইনাস পি, এটা হচ্ছে একটা অন্তরীকরণ করছে। এটা যারা সায়েন্স থেকে আর্টসে আসছো তারা খুব ভালো করে বুঝবা। সায়েন্স থেকে যারা আমরা আর্টসে আসছো তারা খুব ভালো করে বুঝবা। একটা হচ্ছে অন্তরীকরণ, এখান থেকে আসে এটা। আমি তাও একটু বলি, যারা আর্টসে আসো একটু তোমাদের অত জানতে হবে না, তারপরে একটু মনে রাখার জন্য বলছি। এই যে আমি ডি মানে পরিবর্তন বোঝায়, ডি মানে পরিবর্তন বোঝায়, তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের অনুপাত, সেটা কেমন করে দেখা? এইখান থেকে আসবে। পি এর সাপেক্ষে আমি অন্তরীকরণ করছি, এখানে পি নাই স্থির মান, অর্থাৎ এখানে পি নাই বলে এটা বা জিরো হয়ে যাবে, যার সাপেক্ষে করবো সেটা না থাকলে জিরো হবে। আর পি কে পি দ্বারা করলে ওয়ান হয়। ওয়ান কিভাবে হয় তার একটা সূত্র আছে, এখানে পাওয়ার ওয়ান আছে, সেই ওয়ান সামনে আসে, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়, অর্থাৎ পি এর মান জিরো হওয়া মানে কোনো কিছু পাওয়ার জিরো মানে তার মান ওয়ান হয়, তখন দুই অক্ষে দুই হয়, অর্থাৎ মাইনাস দুই। এই মাইনাস দুই হচ্ছে মাইনাস থাকার কারণে এটা কি হবে? জিরোর চেয়ে ছোট। মাইনাস থাকার কারণে সেটা কি হবে? জিরোর চেয়ে ছোট। অর্থাৎ বোঝা যাচ্ছে দামের পরিবর্তনের সম্পর্কে, দামের চাহিদার পরিবর্তনের সম্পর্ক কি? ঋণাত্মক। যাকে চাহিদা বৃদ্ধি বলে, আমি লিখে দিচ্ছি নিচে, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের সম্পর্ক ঋণাত্মক, যাকে চাহিদা বৃদ্ধি বলে। দেখো সূচির মাধ্যমে কি লিখছে? আমি তিনটা ঘর করেছি এখানে, যে দাম, চাহিদা, প্রাপ্ত বিন্দু। দাম 5 টাকা, 4 টাকা, 3 টাকা। ঠিক দেখো এটাই আমি উল্টা দিচ্ছি, চিন্তা ভাবনা না করে 3, 4, 5, কারণ আমরা জানি যে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দাম এখানে কমছে, তার মানে এখানে চাহিদা বাড়বে। দাম যদি এখানে বাড়তো তাহলে চাহিদা এখানে কমতো, অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, তাই না? আর এই এ বি সি তুমি একটা, আমি দিয়েছি তুমিও দিবা, বইতে আছে, বইতে চিত্রগুলো যখন চিত্র অঙ্কন করবা তখন এবিসি দিলে ভালো হবে। বিন্দুগুলোকে একটা এবিসি দ্বারা চিহ্নিত করেছি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে দাম 5 টাকা, যখন 5 টাকা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। দাম যখন 5 টাকা তখন চাহিদা পরিমাণ 3 একক এবং তার প্রাপ্ত বিন্দু এ। দাম হ্রাস পেয়ে যথাক্রমে 4 এবং 3 টাকা বা 4 এবং 3 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 4 এবং 5 হয়, এবং তার প্রাপ্ত বিন্দু হয় বি এবং সি। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এই বিপরীত সম্পর্কই হচ্ছে চাহিদা বৃদ্ধি। এখন কথা হচ্ছে যে আমি যেরকম এখানে লিখেছি তেমন তো আর উদ্দীপকে থাকবে না। উদ্দীপকে তুমি দেখবা যে তোমার কি ওখানে কি চাওয়া হয়েছে। তুমি যদি দেখতে পাও যে ওখানে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত বোঝাচ্ছে, কোনো এক ব্যক্তি কোনো একটি দ্রব্য ক্রয় করলো, একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ক্রয় করলো, পরবর্তীতে দেখা গেল যে ওই দ্রব্যের দাম বাড়ছে, তার চাহিদা কমে গেছে, বা দাম বাড়ার ফলে আগে যে পরিমাণ কিনতো তার চেয়ে এখন কম কিনছে, অথবা দেখা গেল যে দাম আগে যা কিনছিল এখন তার চেয়ে বেশি কিনছে, অর্থাৎ দাম কমছে চাহিদা বাড়ছে। দাম কমলে চাহিদা বাড়ছে, দাম বাড়লে চাহিদা কমছে, এরকম যদি দেখা যায়। এবং যদি তোমাদের গ এবং ঘতে যদি উল্লেখ থাকে যে উদ্দীপকের ধারণাটি সূচির সাহায্যে ব্যাখ্যা করো, তা উদ্দীপকের ধারণাটি সূচির সাহায্যে ব্যাখ্যা করো, তুমি কেমন করে বুঝবা? তুমি যদি চাহিদা বিধি সম্পর্কে ধারণা না থাকে তাহলে বুঝতে পারবা না। তো চাহিদা বিধি সম্পর্কে ধারণা থাকলে বুঝতে পারবা, আর তখনই তুমি লিখতে পারবা। আর তখন তুমি লিখবা যে উদ্দীপকে যে চাহিদা বিধির ধারণাটি তুলে ধরা হয়েছে, যা নিম্নে সূচির মাধ্যমে ব্যাখ্যা করা হলো। তো সূচির মাধ্যমে ব্যাখ্যা করা হলো, তুমি এরকম সূচিটা দিবা, এরকম সূচিটা দিলে। এখন সূচির ক্ষেত্রে কি হবে, যে আমি 5, 4, 3
ধরছি, দাম কমছে চাহিদা বাড়ছে, প্রাপ্তবিন্দু দিচ্ছি। ওইখানে তোমার দেখা গেল যে কিছুই নাই, তোমার উদ্দীপকে কোনো দামও নাই, চাহিদাও নাই, কোনো দামের টাকার পরিমাণে উল্লেখ নাই, চাহিদার এককের পরিমাণও উল্লেখ নাই। তাহলে তুমি কি করবা? ওখানে কিছু নাই, তুমি এখানে যা খুশি তাই দিয়ে ব্যাখ্যা করতে পারো। যেহেতু তোমাকে বলছে কি যে উদ্দীপকের ধারণাটি সূচির সাহায্যে ব্যাখ্যা করো, তাহলে উদ্দীপকে যদি তুমি বুঝতে পারো যে চাহিদা বিধি, তাহলে তুমি এখানে যা খুশি তাই ধরতে পারবা, এখানে যা খুশি তাই ধরতে পারবা, কিন্তু সেটা অবশ্যই হতে হবে চাহিদা বিধি অনুসারে। অর্থাৎ দাম যদি কমাতে থাকো তাহলে চাহিদা বাড়তে থাকবে, আর দাম যদি বাড়াতে থাকো তাহলে চাহিদা কমতে থাকবে। এখানে আমি 5 4 3 ধরছি, এটাই কিন্তু উল্টা দিচ্ছি, কারণ চিন্তা করি নাই দাম কমছে চাহিদা বাড়ছে। তুমি এখানে 15 টাকা, তারপরে 10 টাকা, তারপরে 8 টাকা এরকম ধরলে হতে পারে, অবশ্যই হতে পারে যে দাম 15 টাকা ছিল, তারপরে 8 টাকা, তারপরে 3 টাকা বা 5 টাকা, যাই হোক হচ্ছে দাম কমছে, দাম কমছে, চাহিদা বাড়ছে, তাহলে কত হবে? 13 টাকা হতে পারে, 14 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে, বা হতে পারে 23 টাকা বা 33 টাকা, 34 টাকা বা 55 টাকা বা 50 টাকা, এরকম যা কিছু তাই হতে পারে। শুধু খেয়াল রাখতে হবে যে দাম কমলে এদিকে চাহিদা বাড়বে, আর দাম বাড়লে চাহিদা কমবে, এটা মনে রাখতে হবে। এরপরে আসো চিত্রের মাধ্যমে। চিত্রের মাধ্যমে, চিত্রের মাধ্যমে কি আছে এখানে দেখো, চিত্রের, আচ্ছা চিত্রের মাধ্যমে যে জিনিসটা আছে সেটা দেখো, ওইটারই প্রতিচ্ছবি, ওইটা আমি সূচির মাধ্যমে যেটা দেখেছি সেটাই, সূচির মাধ্যমে যেটা দেখেছি সেটাই। তো সেখানে কি আছে দেখো, যে সূচি আমি দেখিয়েছিলাম কত, যে দাম যখন যে 5 টাকা তখন চাহিদার পরিমাণ 3 একক ছিল, দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক ছিল, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 5 একক ছিল। অর্থাৎ দেখো দাম দাম কমছে আর চাহিদা বাড়ছে, দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক, চাহিদা বৃদ্ধি। এখন কথা হলো যে যদি ওইখানে যে এটা আছে তোমার তোমার কি বলে উদ্দীপকের, আমি সূচির ভিত্তিতে এখানে লিখেছি, সূচির ভিত্তিতে এখানে আমি ব্যাখ্যা করেছি, সূচিতে এখানে যা যা ছিল এখানে তাই তাই দিয়েছি। এখন সূচির ভিত্তিতেই হতে হবে এখানে তা না, কারণ যেহেতু তোমার উদ্দীপকে কোনো কিছুর উল্লেখ নাই, উদ্দীপকে কোনো কিছু উল্লেখ নাই। যদি তোমার একটা সমীকরণ দেওয়া থাকতো যে সমীকরণের ভিত্তিতে করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই সূচি এবং চিত্র মান একই হবে। এখানে সূচি এবং চিত্রের মানের ভিন্নতা থাকতে পারে, কারণ যেহেতু তোমার শুধুমাত্র কথার উপর নির্ভর করছো, তুমি কোনো সমীকরণের ভিত্তিতে তৈরি করছো না, সমীকরণের ভিত্তিতে করছো না। তাহলে কি হবে, এটা তোমার ইচ্ছা মতো নিতে পারো, এটাও তুমি ইচ্ছা মতো নিতে পারবো। তবে অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে যে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক যেন হয়। তুমি আগে এই চাহিদা রেখাটা অঙ্কন করে নাও, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। তা এই চাহিদা রেখাটা যদি অঙ্কন করে নাও, তাহলে কি হবে, দাম, আমি জানি যে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত, তাহলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে, সেজন্য আমি নিচের দিকে নামালাম। এখন তুমি এইগুলা করে নাও, এটা করো, এটা করো, তারপরে এটা করো, তাই না? আমি যেহেতু এখানে সূচিতে দেখাইছি 3টা, তাই এখানেও 3টা দেখাইছি। আমি আবারও বলছি যে যেহেতু সূচির ভিত্তিতে চিত্র নয়, সেজন্য একদম ওইখানে যা আছে এখানে তাই হতে হবে তাও না। তবে একদম 2টা ঘর যদি তুমি করো তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না, আবার 5 6টা যদি ঘর করো তাহলে আবার বেশি হয়ে যায়, একটু খারাপ, একটু জঞ্জাল মতো দেখা যায়। সেজন্য 3টা দিলে খুব এটা ভালো দেখা যায়, দেখতে ভালো লাগে এরকম। তাহলে এখানে তুমি দাম যা দিবা, দাম যা দিবা, দাম যদি আস্তে আস্তে কমাতে থাকো, এখানে আস্তে আস্তে বাড়াতে থাকবে। ব্যাখ্যা যদি করতে হয়, ব্যাখ্যা যদি করতে হয় এরকম লিখবা, চিত্রে ভূমি অক্ষে চাহিদা পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। চিত্রে ভূমি অক্ষে চাহিদা পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখাচ্ছে। দাম যখন 5 টাকা বা 5 টাকা তখন চাহিদা পরিমাণ 3 একক এবং তার প্রাপ্ত বিন্দু এ। দাম হ্রাস পেয়ে যথাক্রমে 3 এবং 4 টাকা হলে চাহিদা পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 4 এবং 5 একক হয়, 5 একক হয় এবং তার প্রাপ্ত বিন্দু হয় যথাক্রমে বি এবং সি। এখানে দেখা যায় দাম দাম হ্রাসের সাথে সাথে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার এই বিপরীত সম্পর্ককেই কি বলে, চাহিদা বিধি বলে। তাহলে খুব সহজ জিনিস, চাহিদা বিধি কাকে বলে, খুব সহজ জিনিস হয়ে গেল। এখন দেখো আমি লিখছি যে চাহিদা বিধি কার্যকর হয় না এমন কতগুলো বিষয়ের নাম লিখো। চাহিদা বিধি কার্যকর হয় না এমন কতগুলো বিষয়ের নাম লিখো। বা তোমার এমনি উদ্দীপকে, যে উদ্দীপকে যাই থাক, তোমার খতে আসলো যে কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না, বা আসতে পারলো চাহিদা বিধি কার্যকর হয় না এমন 2টি বিষয়ের নাম লিখো, হতে পারে। বা এমন হতে পারে যে যে কোনো একটি পয়েন্ট, এই যে গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, ভোক্তার আয় পরিবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভবিষ্যৎ, এর যে কোনো একটা পয়েন্ট দিয়ে একটা উদ্দীপক তৈরি হতে পারে। তার মানে তুমি যদি এগুলো না জানো তাহলে উদ্দীপক সম্পর্কে কিছুই বুঝতে পারবে না।
আর চাহিদা বৃদ্ধির যেটা ব্যতিক্রম তাও তুমি বুঝতে পারবে না। তোমার ব্যাখ্যায় যখন আসবে উদ্দীপকে কোন ধারণাটি তুলে ধরেছে ব্যাখ্যা করা হয়েছে, তোমার তো বলতে হবে যে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম সমূহ তুলে ধরা হয়েছে যা নিম্নে আলোচনা করা হবে তখন। তা আমি একটু আলোচনা করি। যেখানে বলা আছে গিফেন দ্রব্য, চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না এমন কতগুলো বিষয়ের নাম লেখো, বা এত কতগুলো জিনিসের নাম বা দ্রব্যের নাম লেখো। একটা প্রথমে লিখছি আমি কি গিফেন দ্রব্য। গিফেন কি? গিফেন হচ্ছে একজন অর্থনীতিবিদের নাম অনুসারে একটা দ্রব্যের নাম হয়েছে গিফেন। মোটা চাল, আলু, ডাল, মোটা কাপড় এগুলো হচ্ছে হলো আমাদের গিফেন দ্রব্য। মোটা চাল, আলু, ডাল, মোটা কাপড় এগুলো হচ্ছে আমাদের গিফেন দ্রব্য। খালি মোটা হলে, আমি বলছি মোটা চাল, আলু, ডাল, মোটা কাপড়, খালি মোটা মোটা মনে হচ্ছে, এই মোটা হলেই কিন্তু আবার গিফেন না। একজন মানুষও মোটা হতে পারে, তার মানে সেটা কিন্তু গিফেন দ্রব্য না, তাই না? গিফেন দ্রব্য হচ্ছে যে এমন একটা দ্রব্য যেটার দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। আমি বলছি মোটা চাল। মোটা চাল সাধারণত ভোগ করে কারা? মোটা চাল সাধারণত ভোগ করে নিম্ন আয়ের লোক, শ্রমিক শ্রেণী। নিম্ন আয়ের লোক, শ্রমিক শ্রেণী এরা ভোগ করে। এরা ভোগ করে কেন? কারণ এরা সাধারণত শ্রমিক শ্রেণী যারা সকালবেলা একবার খেয়ে বেরোবে আর রাতে এসে খাবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মাথায় থাকে। তুমি যদি বাসমতি চাল বা চিকন চালের ভাত খাও তাহলে তুমি তুমি নিজেই পরীক্ষা করে দেখতে পারো, তোমার একটু পরে দেখবা ক্ষুধা লেগে যাবে। আর তুমি যদি মোটা চাল খাও দেখবা তোমার পেটটা বেশ ফুলে ফুলে আছে, ক্ষুধা লাগছে না, এরকম এরকম ভাব, তাই না? এরকম ভাব। সেরকম মোটা চাল যেহেতু নিম্ন আয়ের লোক বা শ্রমিক শ্রেণী খায়, তাই এই সমস্ত দ্রব্যের যখন দাম বাড়ে তখন কিন্তু ওই শ্রমিক শ্রেণী বা নিম্ন আয়ের লোক তারা আতঙ্কিত হয়ে পড়ে, আতঙ্কিত হয়। আতঙ্কিত হয় কি করে? আগে যেখানে কম চাল ক্রয় করতো, অর্থাৎ 2 কেজি বা 5 কেজি ক্রয় করতো, এখন তারা 2 বস্তা বা 5 বস্তা ক্রয় করবে। কিভাবে ক্রয় করবে? শ্রমিক শ্রেণী যেহেতু নিম্ন আয়ের লোক, 5 বস্তা টাকা পাবে কোথায়? সে ওই এনজিও লোন নিয়ে হোক, বা বাড়িতে একটা গরুর বাচ্চা থাক সেটা বিক্রি করে হোক, একটা খাসি বা ছাগল থাক সেটা বিক্রি করে হোক, তার স্ত্রীর একটু ছোটখাটো রূপা বা সোনার একটু সামান্য একটু আছে সেটা বিক্রি করে হোক, তারা আতঙ্কিত হয়ে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে কি বেশি বেশি ক্রয় করবে। অর্থাৎ দাম বাড়লে এগুলোর চাহিদা বাড়ে, আবার দাম কমলেও আবার চাহিদা কিন্তু কমে। কেন কমে? কারণ তখন টাকা বাঁচানোর চিন্তা মাথায় আসে। ও দেখে যে আমার ডেইলি লাগে 1 কেজি, আমি 5 কেজি কেটে কিনতাম, আমার 5 কেজি কেনার কি দরকার? কারণ আমি যদি প্রত্যেকদিন বাজারের ভিতর দিয়ে যাই, বা আমি হাঁটতে হাঁটতে বাজারে গেলাম, সমস্যা কি? কোনো সমস্যা নেই, আমি হাঁটতে হাঁটতে গেলাম, আমি নিয়ে আসলাম, আমার 1 কেজি লাগে 1 কেজি আনবো। যদি 5 কেজি আমি না কিনে 1 কেজি আনি তাহলে আমার 8 টাকা বাঁচলো। কারণ নিম্ন আয়ের লোক বা শ্রমিক শ্রেণী তাদের তো 2, 4, 5 টাকাই অনেক কিছু তাদের কাছে, তাই না? তো সেজন্য গিফেন দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে, এটা হচ্ছে গিফেন দ্রব্য। ঠিক একেবারে আমি মোটা চাল বলছি, আলু, ডাল, মোটা কাপড়। এটা আলুর ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে আলুর কথা বলছি, যে আলু তো সাধারণত রাজা বাদশারাও খায়, তাই না? যে রাজা বাদশারা খাওয়া আর ওই নিম্ন আয়ের লোকের মানুষের খাওয়া এগুলো একরকম নয়। দাম বাড়লে রাজা বাদশার ক্ষেত্রে চাহিদা বাড়ে না। তারা খায় কি? তারা আলু খায় হয়তো কোন একটু ভর্তা, একটু ফ্যাশনের একটু রুচির পরিবর্তনের জন্য একটু ভর্তা খায়, না হলে একটু মাংসের ভেতরে একটু ভর্তা খায়, একটু আলু খায়, এরকম খায়। তাদের খাওয়া একরকম, আর নিম্ন আয়ের লোকের মানুষের খাওয়া একরকম। তারা দেখা যায় শুধুমাত্র ভর্তা আর ভাত দিয়ে শেষ করবে। তাদের যখন দাম বাড়ে তখন কি হয়? তাদের যখন দাম বাড়বে তখন কি হবে? তারা বেশি বেশি আলু ক্রয় করবে, কারণ আলু কিনে খাটের নিচে না হলে মাথার নিচে যেভাবে হোক তারা ওইগুলো সংরক্ষণ করবে। আবার দাম কমলে কিন্তু দেখবো একইভাবে দাম কম কম ক্রয় করবে। এটা হচ্ছে মোটা চাল, আলু। ডালের ক্ষেত্রেও তাই। ডাল কি? ডাল যারা রাজা বাদশারা খায় তাদের জন্য, বা ধনীরা খায় তাদের জন্য কেমন? তারা খায় একটু, সব খাওয়ার পরে একটু ডাল খেলে ভালো লাগে তাই। কিন্তু গরিবের খাওয়াটা ওরকম না। গরিবের খাওয়াটা কেমন? তারা একটু ডাল দিয়ে, এক মুঠ ডাল দিয়ে হয়তো বড় 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 1 ডেকচি ডাল রান্না করবে। এবং তারা কি হবে? একদম পাতলা ডাল। তোমাদের যারা ছাত্রছাত্রী আছো তারা যখন হোস্টেলে থাকো বা মেসে থাকো দেখবা যে তোমাদেরও, তোমরা গরিব না, তোমরা অনেকেই ধনী পরিবারের সন্তান, তারপরেও মেসের বাস্তবতার প্রেক্ষিতে যেটা হয় যে বাস্তবতার প্রেক্ষিতে যেটা হয় যে একদম কম ডাল দিয়ে ডাল রান্না করে, তখন উপরে দেখা যায় কিছু রসুনের পাতা, এই খোসা ভাসছে বা তেজপাতা ভাসছে, ডাল নিচে চলে আসছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে 1 মুঠ ডাল দিয়েও ইচ্ছা করলে 20 জন মানুষ খেতে পারে, খেতে পারে। সেজন্য যারা নিম্ন আয়ের লোক বা শ্রমিক শ্রেণী তারা কি করবে? কম ডাল দিয়ে অনেক ডাল রান্না, মানে কম ডাল দিয়ে অনেক বেশি পরিমাণে ই করবে, রান্না করবে এবং একদিন খাইতে পারবে। এই জন্য এগুলোর দাম বাড়লে তারা আতঙ্কিত হয় এবং দাম কমলে তারা টাকা বাঁচানোর চিন্তা করে। এই জন্য দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে। এরপরে হচ্ছে বলছে যে ভেবলেন দ্রব্য। দেখো, ভেবলেন দ্রব্য বা বিলাস জাতীয় দ্রব্য, ভেবলেন বা বিলাস জাতীয় দ্রব্য, বিলাসিতা যারা করে তাদের জন্য, তাদের কাছে কি হবে?
দ্রব্যের দাম বাড়লে চাহিদা কিন্তু আরো বাড়ে এবং দাম কমলে চাহিদা কমে। বিলাসিতা যারা করে, কারা করে? বিলাসিতা করে যাদের অনেক টাকা পয়সা আছে, ধনী, তারাই কিন্তু করে। সে একজন ধনীর স্ত্রী হোক, নিজে ধনী হোক, ধনীর মেয়ে হোক, তারা কি করবে? সোনার দাম বাড়লে তারা, তোমরা দেখবা যে সোনা বেশি বেশি তারা ব্যবহার করে, সোনা বেশি বেশি, বিভিন্ন ধরনের অলংকার তারা ব্যবহার করে। আর যখন দাম কমতে থাকে তখন কম পরিমাণ, কম কম ব্যবহার করে, সোনা ব্যবহার না করে অন্য ধরনের, সে লোহার হোক, ওই যে ইমিটেশন যেগুলো আছে ওগুলা হোক, বা কাঠের হোক, মাটির হোক, যেগুলা, তারা ওইগুলো ব্যবহার করে, তখন সোনা ব্যবহার করে না। এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাবে আপনি আপনার গয়নাটা পরছেন না কেন, আপনার গয়নাটা বহুত দিন পরা দেখিনি, তখন সে কি বলে? দেখবা তোমরা একটু ভালো করে দেখবা যে ভাবি আর বলেন না, এখন যে অবস্থা হয়েছে যে এই সমস্ত গয়না এখন সবাই ব্যবহার করছে। তার মানে কি? সবাই ব্যবহার করছে, সে নিজে একজন ধনী মানুষ, তার চেহারা ভালো, পাশে একজন আছে তার মতো ধনী না, তার মতো চেহারা না, সে তার মতো সোনার দাম কমার ফলে তারা কি করবে? ওই একই ধরনের সোনা পাশের বাড়ির ওই কম ধনী, কম, তার চেয়ে কম চেহারা, ভালো চেহারা নয়, এরকম লোক পরিধান করলে বা পড়লে তাদের কি হবে? মান সম্মানের মনে করে যে আমাদের মান সম্মান বুঝি গেল। অর্থাৎ পাশের বাড়ির ভাবির চেহারা আমার মতো নয়, পাশের বাড়ির ভাই আমার বরের মতো ধনী নয়, অথচ সে আমার মতো সবকিছু ব্যবহার করছে, আমার মান সম্মান কমে গেল, এই ভয়ে তারা কম কম ব্যবহার করে। আবার যখন দাম বাড়ে তখন কিন্তু তারা বেশি বেশি ব্যবহার করে। তখন কি হয়? কারণ মধ্যবিত্ত বা পাশের বাড়ির ভাবি তখন আর এগুলো ব্যবহার করতে, ক্রয় করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তারা দেখানোর চেষ্টা করবে এটা আমি ধনী, আমার বাবা ধনী, বা আমার স্বামী ধনী, এরকম দেখানোর চেষ্টা করার জন্য তারা বেশি বেশি করবে। অর্থাৎ বিলাস জাতীয় দ্রব্য বা ভেবলেন দ্রব্য, এটার দাম বাড়লে এই জন্য চাহিদা বাড়ে, আর দাম কমলে চাহিদা কমে। ভোক্তার আয়ের পরিবর্তন, আয়ের পরিবর্তনের ফলেও কিন্তু চাহিদার পরিবর্তন হয়। ভোক্তার আয় আগে একরকম ছিল, এখন অনেক আর এক রকম। আগে অনেক গরিব ছিল, এখন অনেক ধনী, অনেক পয়সা করে ইনকাম হয় তার, তাই না? একদম তোমরা খেয়াল করবা যে গ্রামের একজন দরিদ্র কৃষক, সে আগে অনেক দরিদ্র ছিল, এখন তার ছেলেরা বিদেশে গেছে বা বিদেশে যা আয় করে এরকম আছে। তা দরিদ্র যখন ছিল তখন তার দ্রব্যের চাহিদা ছিল একরকম, সে ক্রয় করতো না, কারণ পয়সা নাই তার হাতে। এখন তার ছেলে গেছে বিদেশে, ছেলেরা বিদেশ থাকে বা মেয়ে লেখাপড়া করে চাকরি পাইছে, অনেক পয়সা করে ইনকাম করে, বাবাকে বলে যে তুমি বাবা এখন অনেক কষ্ট করছো, এখন আর কষ্ট করার দরকার নাই, তোমরা কি করবা? তোমার যা খুশি তুমি তাই খাবা। তাহলে কি হবে? যে আয় বাড়ার ফলে কি হয়েছে? তার আয় বাড়ছে, এখন ছেলের আয় বা মেয়ের আয় যাই হোক, তার আয় বা তার আয় যেটাই হোক, আয় বাড়ার ফলে কি হবে? আগে কম দাম থাকলেও সে কম খাওয়া দাওয়া করছে, এখন কম, মানে দাম বেশি, তারপরেও আয় বাড়ার ফলে সে আরো বেশি পরিমাণ ভোগ করছে। অর্থাৎ আয় এমন ভাবে বাড়ছে, দাম বাড়াচ্ছে, যদি আয় বাড়াটা বেশি হয় তাহলে কি হবে? দাম যে হারে বাড়ছে, আয় তার চেয়ে বেশি হারে বাড়ছে, তখন কি হবে? যে মানুষ, আয় দাম বাড়লেও চাহিদা বাড়বে, মানুষের দাম বাড়লেও চাহিদা বাড়বে। একইভাবে আগে ধনী ছিল এখন গরিব হয়ে গেছে, বা আগে ইনকাম ছিল এখন ইনকাম নাই, তাহলে কি হবে? জিনিসপত্রের দাম সস্তা হয়ে গেছে, তারপরেও সে ক্রয় করতে পারবে না। কেন পারবে না? কারণ তার তো আয় নাই, টাকাই নাই। একজন হয়তো বললো যে ভাই আজকে মাছ খুব সস্তা, নেবেন না? না ভাই, কিনবো না। আবারও বুঝাই বললো যে গতদিন ছিল এই দাম, অমুক দাম, এত দাম, আজকে তার অনেক কম দাম, আজকে কম। আরে ভাই টাকাই তো নাই, তো কিনবো কিভাবে? আসলে তো তাই, যে আমার টাকা নেই, তো সস্তা হলে কি আর দাম বাড়ছে, মানে সস্তা হলে যেমন আমার টাকা না থাকলে কোনো কিছু আসা যায় না, সস্তা হয়েছে আমার টাকা নেই, সস্তায় কি দামে কি, কোনো দেখার বিষয় নেই। আবার যখন দাম বাড়বে, আয় আছে আমার, দাম বাড়লে কি আছে, কোনো ব্যাপারই না, অনেক দাম বাড়ছে, আমার আয় তার চেয়ে বেশি, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি? যেমন হতে পারে যে সমস্ত দ্রব্য একদম একেবারেই প্রয়োজন, ওষুধের দাম যদি অনেক বাড়ে আর আমার যদি প্রয়োজন হয়, তাহলে কি আমি কি না কিনে থাকতে পারবো? কিনতে হবে। দাম বাড়লেও কি হবে? দাম বাড়লেও আমার ওষুধ কিনতে হবে। আবার যদি ওষুধের দাম একদম সস্তা হয়ে যায়, তাহলে কি হবে? আমি কম খাইতে পারবো না, অবশ্য আমার যা প্রয়োজন সেটাই হবে। তার মানে গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, ভোক্তার আয় পরিবর্তন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভবিষ্যতের দাম বৃদ্ধির সম্ভাবনা। এমন যদি দেখা যায় এখন দাম বেশ আছে, এখন দাম মোটামুটি যেরকম আছে, ভবিষ্যতে দাম অনেক বাড়তে পারে। এখন দাম বেশি, কিন্তু ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে। তাহলে কিন্তু মানুষ আতঙ্কিত হয়। আতঙ্কিত হয় কি করে? এখন দাম বেশি থাকলেও ভবিষ্যতে আরো দাম বাড়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি কেনে, যে আমরা দাম তো আরো বাড়বে, আমরা কিনে রাখি, কিছু পণ্য কিনে রাখি।
সেজন্য ভবিষ্যৎ এখন যে দাম আছে, ভবিষ্যতে যদি তার চেয়ে বেশি দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে। সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। ক্রেতার অজ্ঞতার কারণেও কিন্তু চাহিদার দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে, তাই না? ক্রেতার আমি বুঝি না এই জিনিসটার দাম কত, এটাই হলো অজ্ঞতা। তুমি বুঝো না জিনিসটার দাম কত, দেখতে ভালো কিন্তু দাম এরকম না, এরকম হওয়া উচিত না, তার চেয়ে বেশি। আমার আমার দেখে বা তোমার দেখে বিক্রেতা এমন ভাবে দাম করলো, এমন ভাবে ওরা তোমাকে বা আমাকে বোঝানোর চেষ্টা করবে যে এই জিনিসটা মানে যে মানের দ্রব্য তার চেয়ে বেশি মাত্রায় তারা করবে, কথা বলবে, বলবে যে এটা অমুক জায়গায় হয়তো বাংলাদেশি একটা পণ্য দেখতে তোমার খুব ভালো লাগছে। দেখবা তুমি যদি কাপড় কিনতে যাও তাহলে তুমি যদি একটা কাপড় বেশি বেশি নাড়াচাড়া করো বা যদি তুমি তার সাথে বেশি বার্গেনিং করে একটা কাপড় নিয়ে যে কাপড়টা কত, এই কাপড়টাই আমি নেবো, বা তুমি বারবার নাড়াচাড়া করছো, ওরা কিন্তু বুঝতে পারে যে তুমি এই জিনিসটা পছন্দ করছো। তখন ও বা তুমি ছাত্রছাত্রী যাই হোক বা অন্য অন্য যেই হোক বা আমি যাই হোক, যে দেখা গেল একজন মানুষ ফর্সা, সেখানে একটা একটা কাপড় নিয়ে আসলো একটা হলুদ বা একটু মেরুন মেরুন কালার, অর্থাৎ গায়ের সাথে খুব অ্যাডজাস্ট হবে এমন একটা জিনিস, ওরা কিন্তু দেখবা যে তোমার কাছে আনি বলবে যে আনার পরে বলবে যে দেখেন আপা বা ভাই বা স্যার বা যাই হোক একটা কিছু বলবে, দেখেন আপনার সাথে খুব আপনার গায়ের সাথে খুব মানাবে, এটা খুব অ্যাডজাস্ট করবে। তুমিও দেখলো যে হ্যাঁ আমি তো এই রংটাই পছন্দ করছিলাম। তখন ওরা যদি বুঝতে পারে যে তুমি এরকম এরকম একটা জিনিসই চাচ্ছ বা এরকম একটা জিনিস খুব পছন্দ করতেছো, তখন দাম যা হবে দাম যাই হোক না কেন, তাই না? দাম যাই হোক না কেন তুমি সেটা নেওয়ার চেষ্টা করবে, এবং তো সেই সুযোগে ওরা তোমার চাহিদা এইভাবে দাম বাড়া দেবে। তোমারও যেহেতু আকাঙ্ক্ষা আছে সেজন্য তুমি ওটা নেওয়ার চেষ্টা করবে। এগুলো ক্ষেত্রে সঞ্চয় প্রবণতা বাড়লে বা কমলে, যদি সঞ্চয় প্রবণতা বাড়ে তাহলে দাম বাড়লেও চাহিদা নাও কমতে পারে। সঞ্চয় প্রবণতা যদি কমে তাহলে সঞ্চয় প্রবণতা মনে করো তোমার কমে গেছে তাহলে কি হবে? তোমার খরচের প্রবণতা বাড়বে। সেক্ষেত্রে কি হবে? সঞ্চয় কমে যাওয়া মানে কি? সঞ্চয় কমে যাওয়া মানে হলো সঞ্চয় প্রবণতা অর্থাৎ সঞ্চয়ের ইচ্ছা কমে যাওয়া মানে হলো তোমার অর্থ ব্যয়ের ইচ্ছা বেড়ে যাওয়া। সেক্ষেত্রে দাম বাড়লেও তোমার চাহিদা বাড়তে পারে, আবার যদি সঞ্চয় প্রবণতা বাড়ে তাহলে কি হবে? সঞ্চয় প্রবণতা বাড়ে মানে কি? তুমি টাকা বেশি বেশি জমা করতে চাচ্ছ, তাহলে কি হবে? তোমার অর্থ ব্যয় সামর্থ্য কমে যাবে, তুমি অর্থ ব্যয় কম করতে পারবে, নগদ অর্থে তারল্য সংকট দেখা দেবে। তখন তুমি কি হবে? তুমি দাম এই কি বলে যে তোমার যদি সঞ্চয় প্রবণতা আমি বললাম বাড়ে তাহলে কি হবে? সঞ্চয় প্রবণতা বাড়লে তোমার যে জিনিসটা হবে সেটা হলো যে অর্থ তোমার কাছে কম থাকবে। তোমার সঞ্চয় ব্যাংকে জমা রাখছো, ডিপিএস করছো, তাহলে সেখানে কি হবে? অর্থ বেশি বেশি জমা রাখবা, তোমার হাতে টাকা থাকবে না। তখন যদি দ্রব্যের দাম হয়, কমও হয়, তা তুমি কম কম পরিমাণ কিনতে যাবা। দাম কমে গেছে তারপর আরো কম কিনতেছো, কারণ তোমার অর্থের এখন নাই, অর্থ সেই পরিমাণ কাছে নেই। তাহলে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ গিফেন দ্রব্য, ভেবলেন দ্রব্য, আরো একটা জিনিস এখানে আমি দিই, যেমন পরিবর্তক দ্রব্য হতে পারে। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে অন্য দ্রব্যের চাহিদা বাড়ে, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। যেমন কি আছে? পরিবর্তক দ্রব্যটা কি? পরিবর্তক দ্রব্য হচ্ছে যে তোমরা সাধারণত খাতায় লিখে থাকো, অনেকেই লেখো যে একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ব্যবহার করলে তাকে চাহিদা পরিবর্তক দ্রব্য বলে। তা কিন্তু না, একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য ব্যবহার করা গেলে তা না। আমার ভাতের ক্ষুধা লাগছে, তাহলে আমি পানি খেয়ে ক্ষুধা মিটালাম, তাহলে কি পরিবর্তক দ্রব্য হবে? হবে না। আমার হতে হবে কি? সঠিক সংজ্ঞাটা হতে হবে, যদি একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ভোগ করা যায় এবং প্রায় কাছাকাছি উপযোগ পাওয়া যায়, তাহলেই দ্রব্য দুটিকে কি বলা হবে? পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলা যাবে। কি বললাম? যদি একটি দ্রব্য ভোগ করে অন্যটির প্রায় কাছাকাছি, মানে দুইটা দ্রব্য যদি এমন হয় যে একটা দ্রব্য ভোগ করে অন্যটির প্রায় কাছাকাছি উপযোগ পাওয়া যায়, তাহলে দ্রব্য দুটিকে আমরা পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। যেমন কি হতে পারে? গুড় আর চিনি। গুড়ের দাম বাড়লে কি হবে? মানুষ চিনির চাহিদা বাড়বে, মানুষ চিনির দিকে ঝুঁকে পড়বে, তাই না? চিনির দিকে। চাল আর আটা, চালের দাম বাড়লে মানুষ আটার দিকে ঝুঁকে পড়বে, আটার দাম বাড়লে মানুষ চালের দিকে ঝুঁকে পড়বে, তাই না? এগুলো হচ্ছে হলো পরিবর্তক বা বিকল্প দ্রব্য। এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে একটা দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বাড়ে, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধিতে কার্যকর হয় না। এরপরে আমি দেখো বলছি যে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? একটা প্রশ্ন আছে, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? প্রথমে আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আমরা প্রথম ক্লাসে বলছিলাম। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি?
যে আমরা একটা নির্দিষ্ট সময় কোন একটি দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকবো ততই তার মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে অর্থাৎ ভোগের একক বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাসের এই প্রবণতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। তাই আমি বলেছিলাম, তাই না? তোমরা জানো, পড়েছো হয়তো। তা এইখানে হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? ওই যে আমি বললাম যে একটা দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকবো ততই ওই দ্রব্যের প্রতি আমার আকাঙ্ক্ষা কমতে থাকবে। একটা দ্রব্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকবো ততই ওই দ্রব্যের প্রতি আমার আকাঙ্ক্ষা কমতে থাকবে এবং তার জন্য আমি কম মূল্য দিতে প্রস্তুত থাকবো। তাই কি হবে? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে। আমি আবারও বলছি যে কোন একটি নির্দিষ্ট সময় আমরা যত একটি দ্রব্য ভোগ করতে থাকবো ততই ওই দ্রব্যের প্রতি আমার আকাঙ্ক্ষা কমতে থাকবে। আকাঙ্ক্ষা কমতে থাকলে ওর জন্য আমি মূল্য কম দিতে প্রস্তুত থাকবো এবং মূল্য যেহেতু আকাঙ্ক্ষা কমছে, মূল্য কম দিতে প্রস্তুত থাকবে, তাই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী। আয় প্রভাবের কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আয় প্রভাবের কারণে। হ্যাঁ, তারপর আছে পরিবর্তক প্রভাব। যেমন আমি পরিবর্তক প্রভাব কি, যে দুটি পরিবর্তক প্রভাব আছে, যে আমি একটু আগে যে কথাটা বললাম আর কি, যে প্রকৃত আয় স্থির থেকে দুটো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন হয়, প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা যায় তাকে পরিবর্তক প্রভাব বলে। এই পরিবর্তক প্রভাবের কারণে কি হয়, যে আয় বাড়লে কি হবে, আয় বাড়লে চাহিদা কমে, আর আয় কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ আয় চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। দ্রব্যের ব্যবহারের পরিবর্তনের কারণে চাহিদা রেখা ডান। ক্রেতার সংখ্যা হ্রাস বৃদ্ধির কারণে চাহিদা রেখা নিম্নগামী। ক্রেতার সংখ্যা যদি বাড়ে তাহলে চাহিদা বাড়বে, সেক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে নিম্ন দেবে। আবার ক্রেতার সংখ্যা যদি কমে তাহলে চাহিদা কমবে, সেক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে। এরপরে আসো চাহিদার সূচি, চাহিদা রেখার পার্থক্য। চাহিদার সূচি আর চাহিদা রেখা পার্থক্য। প্রথমে চাহিদার সূচি আর চাহিদা রেখা পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখে নেব যে সংজ্ঞাগত পার্থক্য একটা হতে পারে। চাহিদার সূচি কাকে বলে? চাহিদার সূচি হলো অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা কোন একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাদের তালিকার সাহায্যে প্রকাশ করা হয়। অর্থাৎ চাহিদার সাথে আমি একদম ক্লিয়ার করে বলি, কোন নির্দিষ্ট অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা কোন একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাদের তালিকার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে চাহিদা সূচি বলে। ঠিক একইভাবে চাহিদা রেখা হচ্ছে কি, ওই তালিকার এখানে শুধু রেখা দিলেই হয়ে গেল। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা কোন একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাদের রেখার সাহায্যে, অর্থাৎ এই পাশে ছিল তালিকার সাহায্যে, এই পাশে হচ্ছে রেখার সাহায্যে, এটা হলো চাহিদা রেখা। প্রকাশ, আমি বলছি চাহিদা সূচি চাহিদা বিধির গাণিতিক প্রকাশ। চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশ, আর চাহিদা রেখা হচ্ছে চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশ। প্রকারভেদ কি হচ্ছে, চাহিদা সূচি সাধারণত দুই প্রকার হয়, ব্যক্তিগত চাহিদা সূচি আর বাজার চাহিদা সূচি। কিন্তু স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদা রেখা 5 প্রকার। একের সমান হয়, একের চেয়ে বেশি হয়, একের চেয়ে কম হয়, অসীম হয়, শূন্য হয়। নির্ভরশীলতা, চাহিদা সূচি চাহিদা রেখার উপর নির্ভরশীল নয়, কিন্তু চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। কতগুলো পার্থক্য তোমাদের এগুলো খতে, উদ্দীপকের খতে আসতে পারে, যে চাহিদা সূচি চাহিদা রেখার মধ্যে পার্থক্য। আমি এখানে 6টা পার্থক্য দিই, তোমার 6টাই পড়ে রাখো, লেখার সময় 3টা 4টা যা পারো দিও, এরকম। তাহলে চাহিদা রেখা চাহিদা সূচির উপর নির্ভরশীল। আরটা কি হচ্ছে ভিত্তি, ভোক্তার আচরণের উপর ভিত্তি করে চাহিদা সূচি তৈরি করা হয়, কিন্তু চাহিদা সূচির উপর ভিত্তি করে চাহিদা, অর্থাৎ এখানে হচ্ছে ভোক্তার আচরণের উপর ভিত্তি করে, আর এখানে হচ্ছে চাহিদা সূচির উপর ভিত্তি করে। এটা হলো জিনিস, আমার পয়েন্টটা হলো ভিত্তি, এটা হচ্ছে ভোক্তার আচরণের উপর ভিত্তি করে, এটা হচ্ছে চাহিদা সূচির উপর ভিত্তি করে। অর্থাৎ হচ্ছে আকৃতি, যে চাহিদা সূচির কোনো আকৃতিগত পার্থক্য নেই, অর্থাৎ সূচি একই রকম হয়, আর চাহিদা রেখা সরল হতে পারে, বক্রও হতে পারে। এটা হচ্ছে চাহিদা সূচি আর চাহিদা রেখা পার্থক্য। এরপরে দেখো ওই চাহিদা একটা প্রশ্ন আছে, আমি যেটা আগে বলছিলাম যে দেওয়া আছে প্রশ্ন এরকম, কিউডি, এই যে কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড। এখানে আগে আমি একটা দেখেছিলাম, সেখানে তোমাদের এখানে ডিটা ছিল না, বলছিলাম যে এখানে মাইনাস থাকলেই বুঝতে হবে এটা হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখানে ডি দেওয়া আছে। এরকম যদি তোমার উদ্দীপকে এরকম একটা সমীকরণ দেওয়া থাকে যেখানে বি দাম, কি কোয়ান্টিটি, কিউডি সমান কোয়ান্টিটি অফ ডিমান্ড, বলছে চাহিদা সূচি চাহিদা রেখা অঙ্কন করো, অথবা চাহিদা সূচি চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদা সূচি চাহিদা রেখা অঙ্কন করো।
অথবা একটি কাল্পনিক চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি অঙ্কন করো, এরকমও থাকতে পারে। তার মানে যদি কাল্পনিক বলে থাকে তাহলে তুমি এই একটি কাল্পনিক যদি বলে থাকে তবে তুমি একটু কল্পনা করে নাও। আর যদি কাল্পনিক না দেওয়া থাকে, এটাই দেওয়া থাকে, তাহলে তুমি তো এটার ভিত্তিতেই করবা। তো সেক্ষেত্রেও তুমি চাহিদা সূচির সংজ্ঞাটা দিয়ে নেবা, চাহিদা রেখার সংজ্ঞাটা দিয়ে নেবা, কারণ আমরা পার্থক্যের ভিতরে এই চাহিদা সূচি আর চাহিদা রেখার সংজ্ঞাটা দেখছি। এখন তোমার কি হবে দেখো, সূচির উপর ভিত্তি করে, সূচিটা কি ছিল দেখো, সমীকরণের উপর ভিত্তি করে। এই যে সমীকরণটা ছিল, এখানে আমি দামটা ধরবো, এখানে আমি দামটা ধরবো, এপি মানে দাম, কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড লেখাই আছে। এখানে লিখছি স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক কিউডি এর যে বিভিন্ন মান পাওয়া যায় তার ভিত্তিতে চাহিদা সূচি অঙ্কন করা হলো। এই যে আমি 4 3 2 এগুলো ধরছি, 4 3 ধরছি, 4 3 4 3 2 ধরছি, তাই না? এটা কিভাবে দেখো, এই যে এখানে 4 বসাও, তাহলে 4 দুগুণে 8, 10 থেকে 8 গেলে কত থাকে, এই যে 2। এই যে 3, এই দেখো এখানে তুমি 3 বসাও, 3 দুগুণে 6, 10 থেকে 6 গেলে কত, 4। এখানে তুমি 2 বসাও, 2 দুগুণে 4, 10 থেকে 4 গেলে এই যে 6। এখন এই যে আমি 4 3 2 ধরছি, তুমি এখানে যা খুশি তাই ধরতে পারবো, তবে এমন কিছু ধরো না যে কিউডি এর মান যাতে বা কোয়ান্টিটি অফ ডিমান্ড যাতে ঋণাত্মক না হয়, তাহলে তোমার চিত্র আঁকতে সমস্যা হবে, তাই না? জিরো না হয় এমন ভাবে ধরবা যাতে কিউডি এর মান অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ডের মান জিরো না হয়, ঋণাত্মক না হয়, তাই না? সেভাবে আমরা ধরবো। আমি 4 ধরছি, দেখো 4 3 2 ধরার পরে কোনো মানটা ঋণাত্মক নাই, জিরো নাই, তাহলে দাম কমছে, দেখো চাহিদা বাড়ছে, আর এই প্রাপ্ত বিন্দুটা ইচ্ছা মতো এবিসিডি বিন্দু। এইটারই ব্যাখ্যা, এটার ব্যাখ্যা কি আমরা দিছি, আচ্ছা চিত্রের মাধ্যমে দেখো, চিত্রের মাধ্যমে ঠিক ওইটা, এটা কিন্তু আগেরটা একরকম ছিল, একটা আগেরটা সূচির ভিত্তিতে ছিল না, কিন্তু এটা কিন্তু একদম সূচির ভিত্তিতে। এখানে সূচিতে যা আছে এখানে চিত্রে ঠিক তাই থাকতে হবে, তাই থাকতে হবে, কারণ একটা কাল্পনিক সমীকরণের উপর ভিত্তি করে, তাই না? সেটা তো সেখানে দেখো দাম 4 টাকা হলে চাহিদার পরিমাণ 2 একক তার প্রাপ্ত বিন্দু এ, দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 4 একক তার প্রাপ্ত বিন্দু বি, দাম আরো কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 6 একক তার প্রাপ্ত বিন্দু হয় সি। অর্থাৎ দাম কমছে, চাহিদা বাড়ছে, দাম আর চাহিদার মধ্যকার এই বিপরীত সম্পর্কসূচক বিন্দু এ বি সি ডি যোগ করে যে ডিডি রেখাটি পাওয়া যায়, তাই হচ্ছে কি ওই ওই যে যে সমীকরণটা দেওয়া আছে কিউডি সমান 10 - 2p, ওই সমীকরণের ভিত্তিতে অঙ্কিত চাহিদা রেখা। রেখা এই হচ্ছে আজকে তোমাদের চাহিদা এবং চাহিদা বিধির উপর চাহিদা সম্পর্কে ধারণা। তো আজকের মতো এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় লেখাপড়া করবে এই প্রত্যাশা আজকে। খোদা হাফেজ।